সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের সাথে মোহাম্মদ মমতাজুর রহমান রনি, প্রভাষক আইসিটি। তোমাদের যারা আমার সাথে অনলাইনে ক্লাস করছো এই মুহূর্তে এবং যারা পরবর্তীতে এই ক্লাসটা ভিজিট করবা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব অধ্যায় 2, কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। তো অনেকেই এই অধ্যায়টা পড়ে আসছো, কমিউনিকেশন সিস্টেম, নেটওয়ার্কিং। বর্তমানের যুগ কিন্তু কমিউনিকেশনের যুগ, অর্থাৎ সারা বিশ্বের সাথে আমরা যে প্রতিনিয়ত তাল মিলিয়ে চলতে চাচ্ছি, তারই একটা সবচেয়ে বড় অবদান হলো কমিউনিকেশন সিস্টেম। তো এখানে এই অধ্যায় থেকে তোমরা যেগুলো শিখতে পারবা আবার রিভিউ ক্লাসে, সে বিষয়গুলো দেখে নাও। কমিউনিকেশন সিস্টেম ও এর বিভিন্ন ধরনের সম্পর্ক আমরা জানবো, কি কি মাধ্যম দ্বারা আমরা এই সিস্টেমের সাথে সম্পৃক্ত হতে পারি। 2 নাম্বার, ডেটা কমিউনিকেশন সিস্টেমের ধারণা লাভ করব। 3 নাম্বার, ব্যান্ডউইথ সম্পর্কে জানবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক ব্যান্ডউইথ। 4 নাম্বার, ডেটা ট্রান্সমিশন মেথড সম্পর্কে আমরা জানবো। 5 নাম্বার, ডেটা ট্রান্সমিশন মোড সম্পর্কে সাম্যক ধারণা লাভ করব। এই বিষয়গুলো জানার আগে আমরা এখানে একটা ব্রিফ হিস্টোরি অফ কমিউনিকেশন দেখে নেই। কিভাবে কমিউনিকেশনটা আস্তে আস্তে সভ্য দিকে গেল, বা আমরা বর্তমানে যে সুযোগটা পাচ্ছি কমিউনিকেশনের প্রযুক্তিগতভাবে, তার একটা ভিডিও ফুটেজ আমরা দেখে নেই। ভিডিওতে বোঝা যাচ্ছে যে কিভাবে সভ্যতা আস্তে আস্তে আপডেট হচ্ছে, অর্থাৎ এই যে পশু পাখি দিয়ে যেভাবে আমরা এক স্থান থেকে অন্য স্থানে বার্তা পাঠাচ্ছি, তারই একটা নমুনা চিত্র এখানে। খেয়াল করে দেখো, একটু উন্নত হলো, টেলিফোনি সিস্টেমে গেল, অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করার প্রসেসটা চলে আসলো। আস্তে আস্তে মাধ্যমটা ডেভেলপ হতে আছে। শহর, বন্দর, নগরী আস্তে আস্তে নেটওয়ার্কের আওতায় চলে আসছে এবং আমরা এক স্থান থেকে বর্তমানে সারা বিশ্বের সাথে মুহূর্তের মধ্যে কমিউনিকেশন করতে পারছি। তাহলে কমিউনিকেশন সিস্টেমের ধারণা, এক পক্ষ হতে অন্য পক্ষে কোনো মাধ্যম দ্বারা তথ্য প্রবাহের প্রক্রিয়াকে কমিউনিকেশন বা যোগাযোগ বলা হয়। কমিউনিকেশন হলো মেসেজ প্রেরণ ও গ্রহণের ক্ষমতা, এক কথায় বলা যায়। আরেকটা ভিডিও আমরা দেখে নেই, দ্য ইভলিউশন অফ কমিউনিকেশন। আমরা দেখে নেই যে কিভাবে আধুনিক যুগ পর্যন্ত আমরা কমিউনিকেশনের যে বিভিন্ন মডেল রোলগুলো এসে পৌঁছেছি, তার ভিডিওগুলো আমরা দেখে নেই পর্যায়ক্রমে। দেখতে পাচ্ছ ছবিগুলো চেঞ্জ, অর্থাৎ সভ্যতা চেঞ্জ হচ্ছে। ফোনেটিক অ্যালফাবেটিকের যুগ গেল।
ফায়ার দিয়েও মেসেজ, যে ফায়ারের বার্নগুলো হতো সেই বার্ন দিয়েও মেসেজ পাঠানো হতো একসময়। নিউজ পেপার, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। 1455 সাল দেখতে পাচ্ছি। আস্তে আস্তে দেখো, ইনফ্লাপ্ট এর মাধ্যমে ফার্স্ট প্রেজেন্টেশন ফর, নিচের যে লেখা আছে টেলিফোনিগ্রাফি, সবগুলো এখানে সাল ওয়াইজ দেওয়া আছে ভিডিও চিত্রতে, খেয়াল করতে থাকো। দেখো পরবর্তীতে কি আসে, জেনারেশনগুলো কিভাবে পরিবর্তন হচ্ছে। ফোনোগ্রাফ, ফটোগ্রাফ, সোশ্যাল এক্টর, ইনভার্টার, ফাস্ট টকিং উইথ পিকচার, ব্রডকাস্টিং করার জন্য একটা অন্যতম মিডিয়া, ট্রান্সমিটার যন্ত্র, XOR মেশিন, সার্কিট ইনভেন্টেড, মাইক্রোপ্রসেসর, কম্পিউটার ইনভেন্টেড, নেটওয়ার্ক, IBM থেকে স্বীকৃত ল্যাপটপ। পর্যায়ক্রমে বা ধারাবাহিকভাবে এগুলো পরপর চেঞ্জ আসছে। বর্তমানে দেখো আমরা কোন প্রজন্মে চলে আসছি, এখন ওয়ার্ল্ড ওয়াইড এর সাথে নেটওয়ার্কের মাধ্যমে আমরা এক স্থানে বসে বিভিন্ন স্থানের সাথে যোগাযোগ বা সম্পর্ক রক্ষা করে চলতে পারছি। এরপরে আসো, একটি কমিউনিকেশন সিস্টেমে সাধারণত তিনটা অংশ পাওয়া যায়, খেয়াল করো। প্রেরণকারী বা সেন্ডার, যে উৎস থেকে ডেটা প্রসেস করার পরে ডেটাটাকে প্রেরণ করা হবে। 2, গ্রহণকারী বা রিসিভার, যে তথ্যটাকে গ্রহণ করবে এবং যে বিষয়টা দিয়ে প্রেরণ এবং গ্রহণের মধ্যে যে বিষয়টা কাজ করবে। বিভিন্ন ধরনের মিডিয়া 2 ধরনের হতে পারে, একটা গাইডেড মিডিয়া, একটা আনগাইডেড মিডিয়া। গাইডেড মিডিয়া হতে পারে কেবল, বিভিন্ন ধরনের কেবল, কোএক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার কেবল, আর টুইস্টেড পেয়ার কেবল, যে কোনো কেবল হতে পারে। এবং আনগাইডেড মিডিয়ার মধ্যে হতে পারে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম, অর্থাৎ মাইক্রোওয়েভের ফিল্ড হতে পারে, টেরিস্টেরিয়াল মাধ্যম হতে পারে। বিভিন্ন ধরনের কমিউনিকেশন সিস্টেমের মধ্যে কিছু ভাগ রয়েছে যেগুলো আমরা দেখে নিই। বায়োলজিক্যাল কমিউনিকেশন। বায়োলজিক্যাল কমিউনিকেশন বলতে এখানে তোমাদের সাথে আমি যেমন আমার যে অ্যাটিটিউড, অর্থাৎ আমি যে আমার অঙ্গভঙ্গি করছি, বিভিন্নভাবে আমি আমার দৈহিক অবকাঠামো, হাত, চোখ, মুখ ইত্যাদি দ্বারা সাংকেতিক ভাবে বা ইত্যাদি দ্বারা আমি যে নাটকীয়ভাবে যে মেসেজ বা বার্তা আমি পাঠাতে যাচ্ছি, সেখানে সেই বিষয়গুলোকে এখানে বলা হচ্ছে বায়োলজিক্যাল কমিউনিকেশন। গ্রাফিক কমিউনিকেশন, যে ছবি বা প্রতীক চিহ্নগুলো ব্যবহারের মাধ্যমে ইঙ্গিত করে যে কমিউনিকেশনটা কি ধরনের হবে, এটা এক ধরনের কমিউনিকেশন। এবং টেলিকমিউনিকেশন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিউনিকেশন, এটা বড় ধরনের কমিউনিকেশন। এটা মাইক্রোওয়েভ হতে পারে অথবা রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে আমরা ডেটা ট্রান্সফার করতে পারি। এর ট্রান্সমিশন রেট হতে পারে সাধারণত 10 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রালের মধ্যে। ব্যক্তি বা বস্তুর নিরখে কমিউনিকেশন 4 ভাবে ভাগ করা হয়। এই 4 প্রকার ভাগের মধ্যে আমরা দেখব ব্যক্তি থেকে ব্যক্তি কমিউনিকেশন, ব্যক্তি থেকে যন্ত্র কমিউনিকেশন, যন্ত্র থেকে ব্যক্তি কমিউনিকেশন,
যন্ত্র থেকে যন্ত্র কমিউনিকেশন। দ্বিপাক্ষিক যোগাযোগের ক্ষেত্রে কমিউনিকেশন সিস্টেম 5 ধরনের হয়ে থাকে, যেমন অপটিক্যাল কমিউনিকেশন সিস্টেম। তোমরা অপটিক্যালি বর্তমানে যে আমরা নেটওয়ার্কের ব্যাকবোন গুলো দেখছি, খুব স্ট্রং ডেটা ট্রান্সমিশন স্ট্রংলি আদান প্রদান করা সম্ভব, সেটা অপটিক্যালি ডেটা ট্রান্সমিশন সিস্টেমের মাধ্যমে। অর্থাৎ এক ধরনের লাইট সেন্সর ব্যবহার করে এই সিগন্যালগুলোকে গোপনীয়তার মাধ্যমে কথায় বলা যায় এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে এনকোড এবং ডিকোড সিস্টেমে আমরা তথ্য আদান প্রদান করতে পারি অপটিক্যালি। এই সিস্টেমটাকে বলা হয় অপটিক্যালি কমিউনিকেশন সিস্টেম। 2 নাম্বার রেডিও কমিউনিকেশন সিস্টেম। একটু আগে বলছিলাম যে আমরা 10 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রালের মধ্যে যে ফ্রিকোয়েন্সি রেঞ্জ 300 মেগাহার্টজ থেকে সর্বোচ্চ 3200 মেগাহার্টজ এই রেঞ্জের মধ্যে, এই ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে যে শব্দ ডেটাকে আমরা এক স্থান থেকে অন্য স্থানে বার্তা পাঠাতে পারি, তাদেরকে আমরা রেডিও কমিউনিকেশন সিস্টেম বলে থাকি। 3 নাম্বার হচ্ছে ডুপ্লেক্স কমিউনিকেশন সিস্টেম। ডুপ্লেক্স বলতে এখানে বোঝাচ্ছে যেমন মোবাইল এক ধরনের ডুপ্লেক্স কমিউনিকেশন সিস্টেম। আমরা একই সঙ্গে রিসিভার এবং সেন্ডার উভয়ই একই সঙ্গে তথ্য আদান প্রদান করতে পারে। ট্রান্সমিশন রেঞ্জ হচ্ছে 850 মেগাহার্টজ, ডাউনলোড এবং আপলোড স্পিড সমান স্পিড। এবং হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন সিস্টেম, যে সিস্টেমটা শুধুমাত্র একদিকে ট্রান্সমিট করার পরে পুনরায় অপর দিক থেকে, অর্থাৎ রিসিভার ডাটা রিসিভ করার পরে পুনরায় ডেটাকে সে ট্রান্সমিটও করতে পারে। যেমন উদাহরণস্বরূপ বলা যায় ওয়াকি টকি অথবা ওয়্যারলেস, এ ধরনের হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন। টেকনিক্যাল কমিউনিকেশন সিস্টেম, এগুলো দ্বিপাক্ষিক বলা হচ্ছে। ডেটা কমিউনিকেশনের ধারণা এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে কিংবা ডিভাইস থেকে ডিভাইসের মধ্যে, বলতে গেলে মোবাইল ফোন, স্মার্টফোন, পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট, জিপিএস, নেভিগেটর ইত্যাদি, এক কথায় ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে যে তথ্য আদান প্রদান বা তথ্য বিনিময়কে এখানে বলা হয় ডেটা কমিউনিকেশন বা ডেটা স্থানান্তর। এই যে আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি যে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ডেটা নেটওয়ার্কের মাধ্যমে বা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে আদান প্রদান করা সম্ভব হচ্ছে। ডেটা কমিউনিকেশনের যোগাযোগ বা কমিউনিকেশন ঘটে ডেটার মাধ্যমে, এবং এই কমিউনিকেশন সিস্টেম কার্যত দুইটি অংশ থাকে, ডেটা প্রসেসিং, ডেটা ট্রান্সমিশন। সব কমিউনিকেশন কখনো ডেটা কমিউনিকেশন হিসাবে বিবেচ্য হয় না। যেমন আমরা নিজেদের মধ্যে পাশাপাশি যে কথা আদান প্রদান করি সেটা বিবেচনায় পড়ে না। ডেটা কমিউনিকেশনের ইতিহাস, সামান্য একটু ইতিহাস আমাদের জানা দরকার, কারণ অধ্যায় থেকে কিছু এমসিকিউ আসতে পারে, এই এমসিকিউ গুলো আমাদের লাগবে। 1837 সালে স্যামুয়েল মস টেলিগ্রাফ আবিষ্কার করেন। এটি ছিল ডেটা কমিউনিকেশনের আদি যন্ত্র, যা আধুনিক ডেটা কমিউনিকেশনের সূচনা ঘটায়। যন্ত্রটা দেখে নাও, স্যামুয়েল মস, এর ছবি দেওয়া হয়েছে। 1843 সালে প্রিন্টেড টেলিগ্রাম মেশিন চালু হয়। আমেরিকার গ্রেট ইস্টার্ন রেলওয়ে তত্ত্বাবধানে এই টেলিগ্রাফ সেবা আমেরিকা জুড়ে চালু করা হয়। এই যে ছবিটা দেখে নাও, এই ধরনের মেশিনটা ছিল। 1876 সালে আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন। এর ফলে তার মাধ্যমে যে কোনো ভৌগোলিক দূরত্বে ভয়েস ডেটা কমিউনিকেশন সম্ভব হয়। যে ছবিটা দেখে নাও। 1895 সালে মার্কিন রেডিও আবিষ্কার হয়। রেডিও বা বেতারি হলো পৃথিবীর প্রথম তারবিহীন বা ওয়্যারলেস যোগাযোগ পদ্ধতি বা যোগাযোগ প্রযুক্তি। এই যে দেখে নাও। 1947 সালে আমেরিকার বেল ল্যাবরেটরিতে একদল প্রতিভাবান বিজ্ঞানী ট্রানজিস্টর তৈরি করেন। আধুনিক যুগে ডেটা কমিউনিকেশনের যে ব্যাপক সুবিধা সম্পন্ন বা বহনযোগ্য ইলেকট্রনিক ডিভাইস ব্যবহৃত হয় তা সম্ভব হয়েছে ট্রানজিস্টর আবিষ্কার এবং এর ব্যাপক উন্নয়নের ফলে। 1958 সালে মার্কিন গভর্নমেন্ট কর্তৃক কমিউনিকেশন সংশ্লিষ্ট ভূ উপগ্রহের
উৎক্ষেপণ করলে এর ফলে পূর্ববর্তী প্রযুক্তিগুলো আরো ব্যাপকভাবে বিস্তৃত লাভ করে। স্যাটেলাইট আবিষ্কারের পরে বৃহৎ নেটওয়ার্ক আমরা পেয়ে থাকি। 1962 সালে প্রিন্ট বা স্ক্যান করা টেক্সট এবং ছবিকে শব্দ তরঙ্গে পরিণত করে টেলিফোন লাইনের মাধ্যমে স্থানান্তরের জন্য মডুলেশন, অর্থাৎ যেটা ডিজিট সিগন্যালকে অ্যানালগ সিগন্যাল এবং অ্যানালগ সিগন্যালকে ডিজিট সিগন্যালে কনভার্ট করা যায়, এই ধরনের বিষয়কে এখানে মডুলেশন বলা হচ্ছে। এই মডুলেশন বা ডিমডুলেশন প্রযুক্তি ব্যবহার শুরু হয় ফ্যাক্স আবিষ্কারের পরে। এই পদ্ধতি ব্যবহার করে মডেমের মাধ্যমে ডেটা কমিউনিকেশনের ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। 1969 সালে ইন্টারনেট প্রোটোকল আইপি, অর্থাৎ প্রোটোকল হচ্ছে এক ধরনের সংশ্লিষ্ট নিয়ম, ডেটা কমিউনিকেশনের ইতিহাসে এই মাইলফলক স্থাপন করে। পরবর্তী এক দশকে প্যাকেট কমিউনিকেশন টেকনোলজি এবং অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথড দ্বারা ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে ব্যাপক গতি লাভ করা সম্ভব। একই সময়ে আইএসডিএন এর বিস্তার ঘটে এবং বাণিজ্যিক বা ব্যক্তিগত ডেটার চাহিদা মেটানোর জন্য কার্যকরী একটি সমাধান হিসাবে চিহ্নিত করা হয়। 1991 সালে বিশ্বের সর্ববৃহৎ নেটওয়ার্ক ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব চালু করা হয়। এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা WWWE হলো আজকের ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে সর্ববৃহৎ উৎকৃষ্ট প্রযুক্তি ইন্টারনেট, যার মাধ্যমে সমগ্র বিশ্বকে আমরা হাতের মুঠোয় আনা সম্ভব হয়েছে। ডেটা কমিউনিকেশনের কিছু উপাদান, আমরা 5টা উপাদান দেখব। 1 নম্বর হলো মেসেজ, 2 নম্বর হলো প্রেরক সেন্ডার, 3 নম্বর হলো প্রাপক রিসিভার, 4 নম্বর হলো মিডিয়া, 5 নম্বর হলো প্রোটোকল। এখানে দেখো ছবিতে দেখা যাচ্ছে যে সেন্ডার একটা ডাটা সেন্ড করছে বা উৎস একটা ডাটা প্রসেস করে সেন্ড করছে একটা মিডিয়ার মাধ্যমে। মিডিয়াটা তারের মাধ্যমে হতে পারে বা তারবিহীন মাধ্যমে, যে কোনো মাধ্যমে হতে পারে। সেটা নির্ধারিত প্রোটোকলের মাধ্যমে যাচ্ছে এবং ডাটাটা গন্তব্যস্থলে রিসিভ করছে। আমরা ডাটা কমিউনিকেশনের মডেল এর চিহ্নিত কিছু উপাদান দেখি, যেমন 1 উৎস বা সোর্স, 2 প্রেরক বা ট্রান্সমিটার, 3 মাধ্যম কমিউনিকেশন চ্যানেল, 3 প্রাপক বা রিসিভার, 4 গন্তব্যস্থল বা ডেস্টিনেশন। ছবিতে দেখা যাচ্ছে সোর্স, ট্রান্সমিটিং সিস্টেম, রিসিভার এন্ড ডেস্টিনেশন সিগন্যালগুলোকে কিভাবে ট্রান্সমিট করছে। আধুনিক টেলিকমিউনিকেশন বর্তমানে ইলেকট্রনিক ট্রান্সমিটার ব্যবহার করে তড়িৎচুম্বকীয় তরঙ্গের সাহায্যে যোগাযোগ প্রক্রিয়া এক আধুনিক পর্যায়ে পৌঁছেছে, যা আধুনিক টেলিকমিউনিকেশন নামে বিশ্বব্যাপী পরিচিত বা বিস্তৃত। ট্রান্সমিটার বা প্রচার যন্ত্র, এটি বার্তাকে প্রচার এবং উপযোগী সংকেতে পরিণত করে। ট্রান্সমিটার মিডিয়া বা প্রচার মাধ্যম, এর মাধ্যম দিয়ে সংকেত বা সিগন্যাল পাঠানো হয়। রিসিভার, এটি সংকেত গ্রহণ করে এবং সংকেতকে ব্যবহারযোগ্য বার্তায় পরিবর্তন করে। উদাহরণস্বরূপ বলা যায় বেতার সম্প্রসারণের কথাই বলা যায়। ডেটা কমিউনিকেশনের সংশ্লিষ্ট কতিপয় ধারণা। ডেটা কমিউনিকেশনের সম্পর্কে বিস্তারিত ধারণা নেয়ার জন্য এর সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কতিপয় বিষয়গুলো ভালোভাবে অনুধাবন করা প্রয়োজন, যেমন সিগন্যাল, নেটওয়ার্ক, চ্যানেল, মডুলেশন ইত্যাদি। ব্যান্ডউইথ সবচেয়ে ইম্পর্টেন্ট লেসন। ব্যান্ডউইথ মানে হচ্ছে ডেটা এক স্থান থেকে অন্য স্থানে যেতে যে সময় লাগে সেই সময়ের হারকে আমরা ডেটা ট্রান্সমিশন স্পিড বা সংক্ষেপে আরেক নাম ব্যান্ডউইথ বলে থাকি। একটি নির্দিষ্ট সময়ে কোনো চ্যানেল দিয়ে যে পরিমাণ ডেটা স্থানান্তর হয় তার পরিমাণকে ব্যান্ডউইথ হিসাবে পরিমাপ করা হয়। ডেটা ট্রান্সমিশনের এককে বিপিএস দিয়ে প্রকাশ করা হয়, বিট পার সেকেন্ড। ব্যান্ডউইথের হিসাব, বিপিএস অর্থাৎ হলো 1 বিট, 0 বা 1 যে কোনো একটা স্টোরেজ হতে পারে। কেবিপিএস অর্থ কিলোবিট পার সেকেন্ড, 1024 কিলোবিট, বিটে হয় 1 কিলোবিট। একইভাবে এমবিপিএস অর্থ হলো মেগাবিট পার সেকেন্ড, জিবিপিএস অর্থ হলো গিগাবিট পার সেকেন্ড, টিবিপিএস অর্থ হলো টেরাবিট পার সেকেন্ড, পিবিপিএস অর্থাৎ হচ্ছে পেটাবিট পার সেকেন্ড।
ডেটা ট্রান্সমিশনের গতির উপর ভিত্তি করে কমিউনিকেশনের গতিকে তিনটি ভাবে ভাগ করা হয়। এক নম্বর হলো ন্যারো ব্যান্ড। ন্যারো ব্যান্ড মানে অতি নিকটস্থ কেবল দিয়ে ডেটা এক স্থান থেকে অন্য স্থানে আদান প্রদানের একটা উৎকৃষ্ট মাধ্যম। সাধারণত আমরা এই ন্যারো ডিস্টেন্স বলতে আমরা সাধারণত এক কথায় হচ্ছে গিয়ে টেলিফোন লাইনকে ব্যবহার করে থাকি। এই টেলিফোন লাইনে আমরা যে ডেটা ট্রান্সমিশনের স্পিড পাই সেটা সাধারণত 45 থেকে 300 বিপিএস হতে পারে, এবং এর ফ্রিকোয়েন্সি হার্জ হতে পারে 300 মেগাহার্টজ থেকে সর্বোচ্চ 3200 মেগাহার্টজ পর্যন্ত। ভয়েস ব্যান্ড একই অর্থে ব্যবহার করা যায়। আমরা টেলিফোন লাইনের ক্ষেত্রেও ভয়েস ব্যান্ড ব্যবহার করে থাকি। সাধারণত এর ব্যান্ডউইথ হচ্ছে 9600 বিপিএস, এবং এর হচ্ছে গিয়ে এক কথায় ফ্রিকোয়েন্সি হার্জ আমরা যদি খেয়াল করি তাহলে দেখব হচ্ছে 200 মেগাহার্টজ থেকে সর্বোচ্চ 36 মেগাহার্টজ পর্যন্ত। ব্রডব্যান্ড সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করতে পারে এরকম ধরনের তথ্য যোগাযোগের এক ধরনের মাধ্যম। সর্বোচ্চ আমরা এখানে 1 এমবিপিএস থেকে আপ টু 200 এমবিপিএস, কখনো এটা 1 জিবি এমবিপিএস পর্যন্ত আমরা এর স্পিডটা পেয়ে থাকি। ব্যান্ডউইথ ইন্টারনেটের কানেকশন কয়েক রকমের হতে পারে। ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন, ডিএসএল লাইন, কেবল মডেম, ফাইবার, ওয়্যারলেস। সাধারণত প্রথমে আমি বলেছিলাম স্যাটেলাইট। ব্রডব্যান্ডের যে আদান প্রদানের গতি আমরা দুইটা ভাবে ভাগ করতে পারি, একটা গাইডেড এবং একটা আনগাইডেড। গাইডেডের মধ্যে থাকবে কেবল মাধ্যমগুলো এবং আনগাইডেডের মধ্যে থাকবে বিভিন্ন ওয়্যারলেস কমিউনিকেশনের সিস্টেম বা পদ্ধতিগুলো। ব্রডব্যান্ড ওভার পাওয়ার লাইন, বিপিএল। ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশনের সুবিধা, এগুলো আসতে পারে 2 মার্কের প্রশ্ন হিসাবে। ডায়াল আপ কানেকশনের তুলনায় ব্রডব্যান্ড কানেকশন 100 গুণ বেশি দ্রুততর। ব্রডব্যান্ড কানেকশন যে মাধ্যম দিয়ে প্রদান করা হয় এটি সেই মাধ্যমের অন্যান্য ডেটা সার্ভিসকে প্রভাবিত করে না। এর মাধ্যমে সর্বদা ইন্টারনেট যুক্ত থাকা যায় বিধায় এটি খুব সহজ সুবিধাজনক। ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশনের সুবিধা আমরা কিছু দেখে নিই আরো। এই কানেকশন পাবার জন্য ডায়াল করার প্রয়োজন নেই বিধায় লাইন ব্যস্ত পাবার সম্ভাবনাই নেই। ব্রডব্যান্ড ইন্টারনেট আনলিমিটেড অ্যাক্সেস পাওয়া যায় এবং এর মূল্য এর সংযুক্তি সময়ের উপর নির্ভর করে না। দ্রুতগতির ইন্টারনেট কানেকশনের পাশাপাশি স্বল্প মূল্যে টেলিফোন, ভিডিও ফোনের সেবা, ভিওআইপি সেবা পাওয়া যায়। ভিওআইপি মানে হচ্ছে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। ব্রডব্যান্ড ইন্টারনেটের অসুবিধা হচ্ছে ডায়াল আপ কানেকশনের তুলনায় এর খরচ অনেক বেশি হয়। ডায়াল আপ কানেকশনের তুলনায় এর কানেকশন অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়। সব ধরনের টেলিফোন লাইন দিয়ে এর কানেকশন দেওয়া সম্ভব না। এবার আসো নতুন আরেকটা চ্যাপ্টারে আসি, ডেটা ট্রান্সমিশন মোড, মেথডটা খুবই ইম্পর্টেন্ট। মেথডের মধ্যে আমরা জানবো যে এই যে আমরা ডেটা ট্রান্সমিশন করছি, ব্যান্ডউইথটা পাচ্ছি, এই ব্যান্ডউইথটার কতটা প্রসেসে আমরা ব্যান্ডউইথকে ফাস্ট করতে পারি। যে পদ্ধতিতে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডাটা স্থানান্তর বা ট্রান্সমিট করা হয় তাকে ডেটা ট্রান্সমিশন মেথড বলা হচ্ছে। ডিভাইসের মধ্যে অবস্থানরত দূরত্ব এবং ডেটার ক্ষুদ্রতম একক বিট এর বিন্যাস ভিত্তিতে ট্রান্সমিশন মেথডকে দুইটি বেসিক শ্রেণীতে বিভক্ত করা যায়, যথা 1 নাম্বার বলা যায় প্যারালাল ট্রান্সমিশন মেথড আর 2 নাম্বার হচ্ছে সিরিয়াল ট্রান্সমিশন মেথড। তো আসলে এখানে প্যারালাল নিয়ে আলোচনা করি। এখানে দেখো একটা হায়ারার্কি কি দেওয়া হয়েছে ডেটা ট্রান্সমিশনের, প্যারালাল এবং সিরিয়ালের মধ্যে 3টা ভাগ দেওয়া হয়েছে, সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস এবং আইসোক্রোনাস মেথড। প্যারালাল ট্রান্সমিশন যে ডাটা ট্রান্সমিশন পদ্ধতিতে কাছাকাছি অবস্থিত ডিভাইসগুলোর মধ্যে একটি ক্যারেক্টার সবগুলো বিটের সাথে সমান্তরালে একই ক্লক পালসে স্থানান্তরিত হয় তাকে প্যারালাল ট্রান্সমিশন বলে। অর্থাৎ প্যারালাল ট্রান্সমিশনটা এরকম, সাপোজ ধরো তুমি এখানে যে বাইনারি কোড দেখতে পাচ্ছি 0101011110, এই 8টা বিট ট্রান্সমিট, 8টা বিটের কোনো ক্যারেক্টার আমরা কিবোর্ড থেকে যখন প্রেস করি তখন সেটা কি হয়, 8টা বিটে রূপান্তর হয়, বাইনারি বিটে রূপান্তর হয়। এটা প্রসেসটা হয়, প্রসেসরে যে প্রসেস হয় 8টা বিটে।
এই 8টা বিটকে যদি আমরা প্যারালাল মেথড দিয়ে ট্রান্সমিট করতে চাই তাহলে হবে 8টা তার থাকবে এবং এই 8টা তারে 8টা বিট একই সঙ্গে একই সমানভাবে ট্রান্সমিট হবে। এই যে সমানভাবে একই সঙ্গে যে ট্রান্সমিট হচ্ছে এবং রিসিভার এই 8টা বিটকে একই সঙ্গে রিসিভ করবে, এই বিষয়টাকে এখানে বলছে প্যারালাল ট্রান্সমিশন। সিরিয়াল ট্রান্সমিশন, যে ট্রান্সমিশন পদ্ধতিতে ক্যারেক্টারের বিটগুলো একসঙ্গে স্থানান্তরে না হয়ে সিরিয়াল বা ধারাবাহিকভাবে যে কোনো দূরত্বে অবস্থিত ডিভাইসগুলোর মধ্যে স্থানান্তর হয় তাকে সিরিয়াল ট্রান্সমিশন বলে। যেমন খেয়াল করো, আমরা প্যারালালে দেখলাম 8টা বিটের জন্য 8টা আলাদা আলাদা পথ বা আলাদা আলাদা কেবল দরকার হয়েছিল, কিন্তু এখানে দেখো এখানে একটা সিরিয়াল কেবল অর্থাৎ তার একটা কনভার্টার এখানে রাখা হয়েছে, প্যারালাল টু সিরিয়াল কনভার্টার। এই সেন্ডার একটা 8টা বিটে ডেটা ট্রান্সফার করছে এবং তারপরে সেটা কনভার্ট হয়ে সিরিয়ালে যাচ্ছে, যেটা এমএসবি এবং এলএসবি ট্রান্সলেশন হয়ে যাচ্ছে এবং একটা একটা করে বিট সিরিয়াল টু প্যারালাল কনভার্টারের সাথে সংযুক্ত হয়ে আবার প্যারালাল পোর্ট হয়ে রিসিভ করছে। তো এই ট্রান্সমিশনটাকে বলা হচ্ছে, এখানে যে মাঝখানে যে আমরা সিঙ্গেল চ্যানেল লাইন দেখতে পাচ্ছি, এই সিঙ্গেল চ্যানেলের যে লাইনটা পাচ্ছি সেটাকে এখানে বলা হচ্ছে সিরিয়াল ট্রান্সমিশন মেথড। বিট সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিকে সাধারণত 3টা ভাবে ভাগ করা হয়: অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, সিনক্রোনাস ট্রান্সমিশন এবং আইসোক্রোনাস ট্রান্সমিশন। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, খেয়াল করে দেখো, যে পদ্ধতিতে প্রেরক কম্পিউটার হতে ডেটা গ্রহণ কম্পিউটারের ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় তাকে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বলে। অর্থাৎ আমরা ছবিতে পাশে দেখতে পাচ্ছি এখানে যে ডেটা ট্রান্সমিশন করার সময় বলে রাখা ভালো যে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে প্রথমে একটা বিট ট্রান্সমিট করে, সেটাকে আমরা বলি স্টার্ট বিট, এবং পরবর্তীতে লাস্টে 8 বিট ডেটার পরে আরেকটা অতিরিক্ত বিট ট্রান্সফার হয়, সেটাকে স্টপ বিট বলে। সেটা একাধিক হতে পারে, অর্থাৎ একটা বিট হতে পারে, 2টা বিট হতে পারে। তাহলে সর্বোচ্চ বিট গণনা করে দাঁড়ায় মোট হচ্ছে 10 থেকে 11 বিট সাইজের এই ট্রান্সমিশন প্যাকেট হয়ে থাকে। সেটা একটা করে ক্যারেক্টার সিগন্যালকে ট্রান্সফার করতে পারে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে। যেমন মনে করো এ একটা ক্যারেক্টার, বি একটা ক্যারেক্টার, যদি আমি এ ক্যারেক্টারকে পাঠাই তাহলে এ ক্যারেক্টার পাঠানোর আগে বিট ট্রান্সফার করার সময় স্টার্ট বিটে একটা সিগন্যাল পাঠাবে প্রথমে গ্রাহক কম্পিউটারকে। গ্রাহক কম্পিউটার সেটা রিসিভ করলো কিনা সেটা অবজারভেশন করবে, যেটা স্টপ বিট থাকবে সেই স্টপ বিট দেখা যাচ্ছে যে কনফার্মেশন পাঠালো যে না সম্পূর্ণ ডাটাটা পৌঁছে গেছে। এই ধরনের ট্রান্সমিশন সিস্টেমকে এই যে ক্যারেক্টার বাই ক্যারেক্টার অর্থাৎ একটা করে ক্যারেক্টার ট্রান্সমিট করবে, এই ধরনের ট্রান্সমিশন সিস্টেমটাকে এখানে বলা হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। বিস্তারিত বলার সুযোগ পেলাম না, রিভাইজ ক্লাস, তোমরা অবশ্যই এগুলোকে ভালোভাবে পড়বা, এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় আসে। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের বৈশিষ্ট্য সুবিধা: ইন্টারনেট এই পদ্ধতি বেশি উপযোগী, প্রেরক যে কোনো সময় ডেটা পাঠাতে পারে এবং গ্রাহক তা অবশ্যই গ্রহণ করতে পারবে। প্রেরক কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইস এখানে দরকার হয় না, কারণ যেটা ট্রান্সফার হয়ে যাচ্ছে সেটাই রিসিভার রিসিভ করছে স্টার্ট এবং স্টপ বিটের কনফার্মেশন দ্বারা। 4 নাম্বার, ইনস্টলেশন খরচ অত্যন্ত কম এবং জটিল সার্কিট ছাড়াই বাস্তবায়ন করা যায়। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের কিছু অসুবিধা: প্রতিটি বর্ণের সাথে একটি স্টার্ট বিট এবং একটি স্টপ বিট প্রেরণ করতে হয়, একবারে বেশি ডেটা পাঠানো যায় না। সিনক্রোনাস ট্রান্সমিশনের চেয়ে কম দক্ষ, আমরা অবশ্যই জানবো সিনক্রোনাস ট্রান্সমিশন, এতে ডেটা ট্রান্সমিশনের গতি কম হয় সিনক্রোনাসের তুলনায়। ডেটা স্থানান্তরের কাজ বন্ধ থাকা অবস্থায় এটি ট্রান্সমিশনের মাধ্যমটি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে। ডেটা চলাচল বন্ধ থাকার সময় মাধ্যমটি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে। এবার আসো অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের ব্যবহার। কম্পিউটার হতে প্রিন্টারে ডাটা স্থানান্তরের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি, কিবোর্ড হতে কম্পিউটারে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ব্যবহার করা যায়। পাঞ্চ কার্ড রিডার বা কম্পিউটার এবং কম্পিউটার হতে পাঞ্চারে ডাটা স্থানান্তরের ক্ষেত্রে ব্যবহার করা যায়। সিনক্রোনাস ট্রান্সমিশন দ্বিতীয়, যে পদ্ধতিতে প্রথমে প্রেরক স্টেশনের প্রাইমারি স্টোরেজ ডিভাইসে ডেটাকে সংরক্ষণ করা হয়, অর্থাৎ এখানে ডেটা পাঠানো মাত্র ডেটা একটা স্টোরেজে সংরক্ষণ করে রাখে,
অতঃপর ডেটা ক্যারেক্টার সমূহকে একটা ব্লক, যাকে প্যাকেটও বলতে পারি, ব্লক বলতে পারি, বা ফ্রেমে বেঁধে দিতে পারি, এরকম আকারে ভাগ করে সমান বিরতিতে, সমান বিরতি মানে প্রত্যেকটা একটা একটা ডেটা, তুমি 4 মেগাবাইট ডেটা পাঠাচ্ছ, সেই ডেটাগুলোকে তারা একটা প্যাকেট সাইজে ভাগ করে নিচ্ছে। এই ভাগগুলো সমানভাবেই একটার পর একটা সমান সময়ের মধ্যেই ট্রান্সমিট করা হচ্ছে, একে সিনক্রোনাস ট্রান্সমিশন বলা হচ্ছে। এখানে খেয়াল করো, সেন্ডার প্রথমে কি করছে, ডেটাকে সে আগে স্টোরেজ করে নিচ্ছে। এখানে দুইটা বিষয় থাকবে, এক নাম্বার হচ্ছে হেডার ইনফরমেশন এবং দুই নাম্বার হচ্ছে টেলার ইনফরমেশন। হেডার এবং টেলার ইনফরমেশন থাকবে। হেডার ইনফরমেশনে দুই বাইট আর কি সাইজ থাকবে। 2 বাইট সাইজের মধ্যে প্রথম বাইটে থাকবে ফ্ল্যাগ এবং দ্বিতীয় বাইটে থাকবে কন্ট্রোল প্যানেল বা কন্ট্রোল সিগন্যাল। আবার শেষে টেলার ইনফরমেশনে থাকবে ফ্ল্যাগ এবং টেলার ইনফরমেশনে আরেকটা বিট থাকবে, 8 বিটের একটা সাইজ হবে, যেটাতে থাকবে হচ্ছে কন্ট্রোল সিস্টেম। এইভাবে করে তার ভিতরে থাকবে ডেটার সাইজ বা ক্যারেক্টার সাইজ হবে 80 থেকে 132 বিট, সে একই সঙ্গে বা একই ব্লকের মধ্যে ট্রান্সফার করার সুযোগ পাবে। সিনক্রোনাস ট্রান্সমিশনের বৈশিষ্ট্য ও সুবিধা: প্রতিটি ক্যারেক্টারের পর টাইম ইন্টারভেলের প্রয়োজন হয় না, অর্থাৎ ক্যারেক্টারের যে প্রতিটি ক্যারেক্টার তো একটা ব্লকের মধ্যে থাকছে, কাজে তাদের মধ্যে কোনো সময়ের পার্থক্য ঘটছে না, একেবারে অনেক তথ্য পাঠানো যায়। ট্রান্সমিশন গতি অনেক দ্রুত হয়, দক্ষতা বেশি, সময় তুলনামূলক কম লাগে। সিনক্রোনাস ট্রান্সমিশনের অসুবিধা: প্রেরক স্টেশনে প্রেরকের সাথে একটি প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়, এটি তুলনামূলক অনেক ব্যয়বহুল, সার্কিট বেশ জটিল হয়। সিনক্রোনাস ট্রান্সমিশনের ব্যবহার: কম্পিউটার হতে কম্পিউটারে ডেটা কমিউনিকেশনে, এক স্থান হতে দূরবর্তী কোনো স্থানে ডেটা স্থানান্তরে, এক কম্পিউটার হতে একই সময়ে অনেকগুলো কম্পিউটারে ডাটা স্থানান্তরের ক্ষেত্রে। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। এবার আসো আইসোক্রোনাস ট্রান্সমিশন। এই পদ্ধতিতে প্রেরক ও প্রাপক স্টেশনের মধ্যে ডাটা ট্রান্সমিশনের ডিলে সর্বনিম্ন রাখা হয়, অর্থাৎ আগে আমরা দেখেছি সিনক্রোনাসে ডাটা স্টোরেজ থাকছে, তারপরে কি হচ্ছে, যখন প্যাকেটগুলো একসঙ্গে যাচ্ছে তখন তার মধ্যবর্তী যে একটা প্যাকেট থেকে আরেকটা প্যাকেটের যে মধ্যবর্তী টাইম ইন্টারভেল ঘটছে, সেই ইন্টারভেলটা এখানে কমিয়ে নিয়ে এসে এখানে দুইটি ব্লকের বা ডাটা ট্রান্সফারের সময় শূন্য বা একক সময় করার চেষ্টা করা হয়েছে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে প্যাকেটগুলোর মাঝে কোনো সমান সময়ের দরকার হচ্ছে না, মনে হবে যে প্যাকেটগুলো একসঙ্গেই সেন্ডারের কাছে পৌঁছে যাচ্ছে। ডাটা ট্রান্সমিশন মোড: ডেটা স্থানান্তর প্রবাহের উপর ভিত্তি করে, অর্থাৎ দিকের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে সাধারণত 3টা ভাবে ভাগ করা যায়। একটা হলো সিমপ্লেক্স, তোমরা অবশ্যই জানো সিমপ্লেক্স মোডটা হচ্ছে শুধু একমুখে যায়, যেমন ব্রডকাস্ট মাধ্যম। এখানে দেখাচ্ছে ক খ কে ডেটা ট্রান্সফার করছে, কিন্তু খ থেকে কোনো ডেটা ক কে ট্রান্সফার করা সম্ভব হচ্ছে না, এটাকে সিমপ্লেক্স প্রসেস বলা হচ্ছে। হাফ ডুপ্লেক্স, অর্থাৎ প্রেরক ডেটা ট্রান্সফার করার পর প্রাপক সেটাকে আবার প্রেরকের কাছে ডাটা ট্রান্সফার করতে পাবে, এই ধরনের প্রসেসকে আমরা ফুল হাফ ডুপ্লেক্স বলে থাকি, যেমন ওয়াকি টকি বা ওয়্যারলেস। ফুল ডুপ্লেক্স, একই সঙ্গে ক খ কে এবং খ ক কে তথ্য আদান প্রদান করতে পারবে, যেমন আমরা মোবাইল ইউজ করি, টেলিফোন ইউজ করি, একই সঙ্গে ডেটা আদান প্রদান করা যায়, এই মাধ্যমকে ফুল ডুপ্লেক্স বলা হচ্ছে। প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোড সাধারণত 3 ভাবে ভাগ করা হয়। একটা হচ্ছে ইউনিকাস্ট। ইউনিকাস্ট ক খ কে ডাটা পাঠাচ্ছে, আবার খ থেকে যেমন ডাটা যাচ্ছে না, আবার খ থেকে ডাটা যেতে পারে ক কে, অর্থাৎ 1:1 প্রসেসে ডাটা আদান প্রদান হয়। এদের মধ্যে বলা যেতে পারে আমরা সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, তারপরে হচ্ছে গিয়ে এগুলোকে আমরা ইউনিকাস্টের উদাহরণ বলতে পারি। সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, এগুলো 1:1 এর মধ্যে তথ্য আদান প্রদান করার ক্ষমতা রাখে। 2 ব্রডকাস্ট, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে কম্পিউটার নোডের সাথে প্রত্যেকটা নোডেই কানেকশনে আছে, অর্থাৎ ক থেকে খ গ ঘ ঙ সবাইকেই ডাটা ট্রান্সফার করা সম্ভব। এই ক্ষেত্রে এটা একটা ব্রডকাস্ট মোড, যেমন রেডিও বা টেলিভিশন, এই একই অর্থে বলা যায় এটা একটা ব্রডকাস্ট মেথড বা ব্রডকাস্ট মোড।
মাল্টিকাস্ট। মাল্টিকাস্ট এখানে দেখো ক খ এর সাথে, গ এর সাথে এবং ও এর সাথে ডাটা অ্যাক্সেস করার সুবিধা আছে, কারণ খ খ খ হচ্ছে পারমিশন দিয়েছে, ক থেকে খ পারমিশনে আছে, গ পারমিশনে আছে, ও পারমিশনে আছে, কিন্তু ঘ কোনো পারমিশনে যায় নাই, যার জন্য এই তিনটা প্রসেসের মধ্যে শুধুমাত্র ডাটা আদান প্রদান সম্ভব হবে। যেমন উদাহরণ হিসাবে বলা যায়, আমরা যে ভিডিও কনফারেন্সিং করি বা আমরা যে কনফারেন্সিং করি, এই কনফারেন্সিং এর সময় অবশ্যই আমরা যাদেরকে আমাদের সাথে মিটিং এ প্রস্তাব পাঠানো হবে, শুধুমাত্র তারাই এই মিটিং এর সাথে এলাও হতে পারবে। এই অর্থে এটা একটা কমিউনিকেশনটাকে বলা হচ্ছে মাল্টিকাস্ট কমিউনিকেশন। এনিকাস্ট। এনিকাস্ট এক কথায় হচ্ছে যে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে বা একটা নির্দিষ্ট এক কথায় নেটওয়ার্কের মধ্যে বা ফ্রিকোয়েন্সির মধ্যে আমরা যদি প্রত্যেকের সাথে এই তথ্য আদান প্রদান করতে পারি, তাহলে সেটাকে বলা হবে এনিকাস্ট। এবং লাস্টে আসছি জিওকাস্ট। অর্থাৎ জিওকাস্ট বলতে বোঝাচ্ছে এখানে যে আমরা যে এই নেটওয়ার্কের মধ্যে আছি, যেমন মনে করো গ্রামীণ ফোন ইউজ করছি, যে গ্রামীণ নেটওয়ার্ক গুলো সর্বত্র বাংলাদেশের মধ্যে যে এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, এর মধ্যে আমরা একে অন্যের সাথে কমিউনিকেশন করতে পারছি। কিন্তু এর বাহিরে করতে গেলে কি করতে হবে? আমাদের অবশ্যই পারমিশন নিতে হবে। এই অর্থে এই নেটওয়ার্ককে আমরা বলতে পারি জিওলজিক্যাল কাস্ট, অর্থাৎ ভৌগোলিক সংযোগের মাধ্যমে আমরা নিজের মানে এক কথায় নিজের এরিয়ার মধ্যে আমরা তথ্য আদান প্রদান করতে পারবো। এই ধরনের নেটওয়ার্ক সিস্টেমটাকে আমরা বা মোডকে আমরা বলি জিওকাস্ট মোড। এবারে আসো আমরা যা শিখলাম, মোটামুটি আজকে আমরা অনেক কিছু আলোচনা করলাম, একটু রিভিউ দিই। প্রথমে আমরা শিখলাম ডেটা কমিউনিকেশন সিস্টেমটা কি, তার ভিডিও দেখলাম। দ্বিতীয়, ডেটা কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমগুলো জেনে নিলাম। তারপরে আমরা দেখলাম ডেটা ট্রান্সমিশনের মাধ্যম প্রায় 5 ধরনের দেখার পরে আমরা দেখলাম হচ্ছে ডেটা ট্রান্সমিশনের ব্যান্ডউইথ। যে ব্যান্ডউইথটা আমরা শিখলাম, এখানে ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড সম্বন্ধে আলোচনা করলাম। এর পাশাপাশি আমরা কি করলাম? ডেটা ট্রান্সমিশন মেথড নিয়ে আলোচনা করলাম। মেথডে আমরা দেখলাম সিরিয়াল মেথড, প্যারালাল মেথড, এবং প্যারালাল মেথডে আমরা দেখলাম যে প্যারালাল মেথড দেখলাম, সিরিয়াল মেথড দেখলাম। সিরিয়াল মেথডে আমরা 3 ধরনের ভাগ পেলাম, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। এবং ডেটা ট্রান্সমিশন মোড নিয়ে আমরা আলোচনা করলাম। মোড হচ্ছে গিয়ে 3 ধরনের দেখলাম, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, এবং এটাকে আমরা ইউনিকাস্টের উদাহরণ হিসাবে দেখলাম। আবার আরো কিছু উদাহরণ আমরা দেখলাম, যেমন মনে করো এনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট, জিওকাস্ট ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। তোমরা অবশ্যই এই অধ্যায়টাকে ভালো করে পড়বা। এখানে এমসিকিউ খুব হার্ডলি হয়, খুবই বুঝে বুঝে পড়তে হবে। ডেটা কমিউনিকেশন সিস্টেমের বিভিন্ন উপাদান, ট্রান্সমিশন মেথডের উপর নির্ভরশীল পর্যালোচনা করো, এবং কিছু বাড়ির কাজ এখানে দিয়ে দিলাম। তোমরা অবশ্যই এই বাড়ির কাজটা শেষ করবা। ডেটা কমিউনিকেশন উপাদান বা অংশগুলো কি কি বর্ণনা করো। ডেটা কমিউনিকেশনের স্পিড কি বা ব্যান্ডউইথ কি, বিভিন্ন প্রকার ডেটা ট্রান্সমিশন সম্বন্ধে বিস্তারিত লিখো। ডেটা ট্রান্সমিশন মোড সম্পর্কে বিস্তারিত লিখো। সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাসের সুবিধা অসুবিধা বর্ণনা করো। সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাসের মধ্যে ব্যবহার উল্লেখ করো, পার্থক্য পড়ে নিবা। তো আজকে এই পর্যন্তই। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যারা আমার সাথে অনলাইনে আছো, দেখছো। আল্লাহ হাফেজ।